আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময় ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব শেষ করবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সারা দেশের 50 ভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে ইসি। নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো উদ্বেগ নেই মন্তব্য। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী রাবারের নৌকা উল্টে 55 জনের মৃত্যু, বেঁচে আছেন 2 নাইজেরিয়ান নারী। এবং নিউ ইয়র্ক সিটিতে তীব্র শীতে 18 জনের প্রাণহানির খবর জানালেন মেয়র জোহরান মামদানি। সিটির সামাজিক পরিষেবা বিভাগের কমিশনারের পদত্যাগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি ত্রুটিপূর্ণ নির্বাচন কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। তিনি বলেন, ভোট বাধাগ্রস্ত হয় এমন কোনো আচরণ সহ্য করবে না রাষ্ট্র। অধ্যাপক ইউনূস বলেন, দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট নিয়ে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 19 মিনিটের ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যেমন গঠিত হবে, তেমনি প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। অপপ্রচার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে না বলে ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে। নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। রাজনৈতিক দল ও নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অনিয়ম সহ্য করবে না রাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন, যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। জোর করে যারা ক্ষমতায় থাকতে চায় তাদের পরিণতি কখনো ভালো হয় না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গল বয়ে আনে না, বরং দেশের সর্বনাশ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে।
জনগণকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনাদের হাতে, সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। তিনি বলেন, ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। বিশ্বাস করি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের 50 ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে কোনো উদ্বেগ নেই। তিনি আরও বলেন, নির্বাচন বানচালে অসাধু চক্র অপতৎপরতা চালাতে পারে, তাই এ বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচন কমিশন কোনো দলের হয়ে নয়, আইন মেনে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দ্বারপ্রান্তে দেশবাসী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। সব আসনেই পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিকেলে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। সহিংসতার আশঙ্কা আছে কিনা জবাব দেন সে প্রশ্নেরও। গত 13 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত 850 অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এই অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ আমাদের ধারণা নির্বাচনে অপব্যবহার করার জন্য আনা হয়েছিল। দুষ্টচক্র যে নির্বাচনে যে আপনার সহিংসতা ঘটাতে চাই তারা তো থেমে নাই, আর আমরাও এই ব্যাপারে সচেতন আছি। অনেক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বিভিন্ন মহলের এমন সমালোচনার জবাব দেন তিনি। কথা বলেন ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়েও। যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইন পার্সন ভোটিংয়ের জন্য, তার বলতে পারেন আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। ঋণ খেলাপিরা চাইলেই ভোটে অংশগ্রহণ করে ফেলছেন, আর ইলেকশন কমিশন চাইলেই দিতে পারে। ইলেকশন কমিশনের আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন উৎসবের আমেজে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে মানুষ, এমন প্রত্যাশা করছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ নিয়ে রয়েছে বাড়তি উৎসাহ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে বলে মনে করেন প্রবাসীরা। তাদের চাওয়া একটি অবাধ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নির্বাচন ব্যবস্থা, যেখানে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। সুইজারল্যান্ড প্রতিনিধি শফিক তুহিনের রিপোর্ট। ইউরোপের অন্যতম উন্নত ও নৈসর্গিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড, যেখানে প্রায় 5000 বাংলাদেশির বসবাস। বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীরা নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবাসীরা, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি। সুস্থ, সুন্দর, নিরপেক্ষ একটা ইলেকশন হোক। বর্তমান ইলেকশন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় যে মারামারি, খুন খারাপি, কাটাকাটি হচ্ছে, এটাও আমি কোনোদিন আশা করিনি। আমরা চাই সব সময় অবশ্যই একজন প্রবাদ বান্ধব সরকার হবে। আমরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই, আমাদের এই রেমিটেন্স যেন আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে ভোগ করতে পারে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। বছরে একবার দেশে যাই, তখন আমরা যেন এয়ারপোর্টের হয়রানি সহ নানা আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমরা যেন প্রবাসীরা মুক্ত থাকতে পারি। যে গভর্নমেন্ট বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, যে গভর্নমেন্ট, যে সরকার বাংলাদেশের থেকে সমস্ত দুর্নীতিকে দূর করতে পারে। তবে এর মধ্যে উঠে এসেছে কিছু হতাশার কথাও। এনআইডি কার্ড জটিলতা, তথ্য সংশোধনের দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক সীমাবদ্ধতায় অনেক প্রবাসী ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন। দেশের সমস্ত দুর্নীতি, অন্যায় রুখে দিয়ে শান্তি ও সুশাসনমূলক একটা রাষ্ট্র গঠন হোক। আগামী সরকার হোক দুর্নীতিমুক্ত, এই প্রত্যাশা করি। বৈষম্যহীন সমাজ এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত হোক। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আগামী বাংলাদেশ যাতে স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রেখে চলতে পারে, আমরা সে আশাই করি। এখন আমাদের দরকার দেশের একটা সুস্থ সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন কন্টিনিউ করে। যে সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সব দিকে বাংলাদেশের জনগণের ভালো কিছু চাবে, সেটাই প্রত্যাশা করি। সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনকে ঘিরে আশাবাদী, তবে তারা চান সবকিছুর সাথে একটি প্রবাসী বান্ধব সরকার। শফিক তুহিন, চ্যানেল আই, সুইজারল্যান্ড।
সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও সহিংসতায় গত 18 মাস বাংলাদেশের সবচেয়ে বিশৃঙ্খল এলাকা ছিল চট্টগ্রামের রাউজান। প্রবাসী ভোটাররা আশা করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে 2024 সালের 5 আগস্টের পর থেকে চট্টগ্রামের রাউজানে এ পর্যন্ত 19 জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পর আতঙ্কের এই জনপদে শান্তি ফিরবে কিনা সেটাই এখন প্রবাসীদের প্রশ্ন। একসময় একটা সুনাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা অত্যন্ত সুনামের একটা জনপদ ছিল রাউজান। যথেষ্ট আনকন্ট্রোল সিচুয়েশন চলছে, এই জন্যই চাঁদাবাজির ঘটনা ঘটছে, আইন মানছে না কেউ। 5 আগস্টের পর থেকে আমাদের রাউজান অনেক বিশৃঙ্খলা হয়েছে। আমরা সবাই আশা করব আমাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেন সুন্দর এবং সুশৃঙ্খল এবং সমৃদ্ধ রাউজান আমরা উপহার পাই। চট্টগ্রাম 6 সংসদীয় আসনে 4 জন প্রার্থী এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার 4000 প্রবাসী এবার ভোটের ব্যালটের জন্য নিবন্ধন করেছেন এবং প্রবাসীদের ভোট দেওয়া ব্যালট ইতিমধ্যে এলাকার রিটার্নিং অফিসার গণনার জন্য ভোট বাক্সে জমা করেছেন। ভবিষ্যৎ এমপির কাছে আশা করি উনি যাতে রাউজানবাসী তথা চট্টগ্রামবাসী আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবেন এবং আর কোনো যাতে মায়ের বুক খালি না হয়। এমপি প্রার্থীরা সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত, শান্তি সমৃদ্ধির জনপদ গড়ে তোলার অঙ্গীকার করে প্রচারণা চালিয়েছেন। ভোটারগণ আশা করছেন নির্বাচিত প্রতিনিধি যেন এই অঙ্গীকার পূরণ করেন। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। ভোট উৎসবের অপেক্ষায় পুরো বাংলাদেশের মতো প্রবাসীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতার বিজয়ের। প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোট হবে উৎসবের। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম ও প্রিয়জন ছেড়ে কঠিন জীবনের মধ্যে থেকেও 12 ফেব্রুয়ারি উৎসবমুখর ভোটের অপেক্ষায় এসব প্রবাসীরা। আমরা আসলে প্রবাসে থাকি, আমরা চাই দেশের সুন্দর, দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, আমাদের পরিবার ভালো থাকুক। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ তারেক জিয়া আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক কিছু করবে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ প্রায় 1.5 দশকে নির্বাচন না হওয়ায় আক্ষেপ গুছতে যাচ্ছে প্রবাসীদের। তাদের প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোট হবে উৎসবের। আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হোক, কোনো ধরনের যেন গ্যাঞ্জাম, মারামারি, খুনোখানি, রাহাজানি কোনো কিছু যেন না হয়। সুষ্ঠু একটা নির্বাচন হোক এই দোয়াই করি এবং এই আশাটাই করি। এবং আমি চাই যে তত্ত্বাবধায়ক সরকার খুবই শক্ত হাতে জিনিসটারে দমন করবে এবং ভালো একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন নিয়ে আমরা সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আমরা প্রবাসীরা এবং আমার মতো দেশের জনগণ আশা করি এই ইলেকশনে পার্টিসিপেট করবে এবং আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত আমরা আশা করি যে জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে যেটা হবে সুষ্ঠুভাবে, আমরা আশা করছি যে এটা সংগঠিত হবে এবং দেশ গণতান্ত্রিক পথে ফেরত আসবে। নতুন প্রজন্মের প্রবাসী সন্তানেরাও চাচ্ছেন ধনী গরিব ছোট বড় সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ। আমি চাই আগামী বাংলাদেশে সব ধরনের মানুষ, যারা গরিব এবং বড় লোক, তাদের জন্য যে সমান শিক্ষা ব্যবস্থা থাকুক। আমি চাই বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবার জন্য সমান একটা জুডিশিয়ারি সিস্টেম থাকুক, যেখানে নাকি যে কোনো মানুষ, যে ধরনের মানুষই আসুক, গরিব এবং বড় লোক, ওরা সবাই সমান অধিকারের থেকে যে প্রাইমারি এডুকেশনটা থাকুক, সেখানে যাতে কোনো পলিটিক্যাল কোনো টাচ না থাকুক বাচ্চাদের উপরে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা, ওটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। খুন এইসব যাতে বাংলাদেশের মানুষ আর না দেখা লাগে। এই নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে জোটের বিস্ময়কর উত্থানের কথা বলছেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমরা লক্ষ্য করছি প্রবাসে বসে যে বিগত 54 বছরে বিভিন্ন সরকার আমরা দেখেছি বিভিন্ন সময় ক্ষমতার মসনদে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে আশা এবং প্রত্যাশা এটা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে দুর্নীতিবাদ, চাঁদাবাজি এবং বিভিন্ন অন্যায় অত্যাচারের মাধ্যমে দেশটাকে তারা শাসন করেছে এবং শোষণ করেছে মানুষকে।
দেশের অর্থ পাচার করে বিদেশের বাড়ি তারা ব্যাপক পাড়া তৈরি করেছে। বিভিন্ন সময় অনেক ধরনের বদনামে তাদের বিরুদ্ধে আছে, এটা জনগণের কাছে পরিষ্কার। এই জন্য জামাত ইসলামী একটা সৎ এবং আদর্শের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আজকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা আমরা পেয়েছি। জামাত ইসলামের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, এটা তারা বিশ্বাস করে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে তা অনেকটাই প্রবাসীদের কাছে গৌণ বলে মনে করছেন এখানে কর্মরত প্রবাসীরা। তারা চান আগামী রাষ্ট্র গঠনে অংশীদারিত্ব। সৌদি আরবের জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সমর্থনে প্যারিসে প্রচারণা সভা করেছে প্রবাসীরা। ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জের ভোটাররা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে টেলিফোনে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি প্রবাসীদের দেশ ও এলাকায় উন্নয়নে বিনিয়োগ এবং সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। প্রবাসীদের নিয়ে যারা কাজ করে সেই সরকারকে আপনারা বেছে নেবেন। দেশের মানুষের জন্য কাজ করে বাংলাদেশকে একটি নিরাপদ, আধুনিক এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে সেই সরকারের পক্ষে আপনারা ভোট দিবেন। আমরা প্রবাসীরা গেলে বাংলাদেশে এয়ারপোর্টে আমাদের লাঞ্ছিত হইতে হয়, বিভিন্নভাবে প্রতারিত হইতে হয়। এগুলা যেন নতুন সরকার যেন এইটা যেন আমাদের খেয়াল রাখে, আমাদের প্রবাসীদের যেন আমাদের ইজ্জত সহিত যেন বাংলাদেশে যেন প্রবেশ করতে পারে এবং মান সম্মান নিয়ে যেন ফেরত আসতে পারে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় নৌকায় থাকা মাত্র 2 জন নারী যাত্রী বেঁচে গেছেন এবং তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। IOM বলছে নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী এবং শরণার্থীরা ছিলেন। ত্রিপোলির উপকূলীয় শহর আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় 500 অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ রয়েছেন। তীব্র শৈত্যপ্রবাহে এ পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেয়র জোহরান মামদানি। ব্যাপক তুষার ঝড়ের পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রয়েছে। মামদানি জানান তীব্র শীতের কারণে শহরের রাস্তায় একজন প্রাণ হারিয়েছেন। তিনি গৃহহীন মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান। মামদানি বলেন ইতোমধ্যে 1400 জনকে আশ্রয়কেন্দ্র ও সেফ হেভেনে স্থান দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আরও 33 জনকে অনিচ্ছাকৃতভাবে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। 18 জনের মৃত্যুর খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সিটির সামাজিক পরিষেবা বিভাগের কমিশনার মলি উবাসো পার্ক পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য নিউ ইয়র্ক টাইমস বলছে তার পদত্যাগ সাম্প্রতিক ঠান্ডাজনিত মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। 1 দশকেরও বেশি সময় প্রতীক্ষার অবসান হলো নিউ ইয়র্কবাসীর। ব্রুকলিন পেল এক বিশাল উপহার। পূর্ব ফ্ল্যাট বুশে উদ্বোধন করা হয় অত্যাধুনিক শার্লি চিশলম বিনোদন কেন্দ্র। মেয়র জোহরান মামদানির উপস্থিতিতে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়। সেন্ট্রাল ব্রুকলিনের এই কেন্দ্রটি এখন নিউ ইয়র্কবাসীর নতুন গন্তব্য। প্রায় 74,000 বর্গফুটের স্থাপনাটি শুধুমাত্র একটি জিম নয়, ব্রুকলিনের নতুন প্রাণকেন্দ্র। এই কেন্দ্রে রয়েছে প্রতিযোগিতামূলক আকারের 6 লেনের একটি বিশাল পুল, যেখানে শারীরিক সীমাবদ্ধতা থাকা ব্যক্তিদের জন্য রাখা হয়েছে বিশাল র্যাম্প ও লিফট। এছাড়া বাস্কেটবল, পিকল বল এবং ভলিবলের জন্য রয়েছে ইনডোর জিম এবং 3 লেনের হাঁটার পথ। স্থানীয় সময় 10 ফেব্রুয়ারি থেকে কেন্দ্রটি জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। 24 বছর বা তার কম বয়সীদের জন্য মেম্বারশিপ একদম ফ্রি। প্রথম সপ্তাহে থাকছে বিনামূল্যে একদিনের ট্রায়ালের সুযোগ। পার্কস বিভাগ থেকে জানানো হয়েছে আগ্রহীদের জন্য গাইডেড ট্যুর এবং রেজিস্ট্রেশনের সুবিধাও রাখা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা আর সৃজনশীলতার এই নতুন ঠিকানার এখন মেতে ওঠার পালা নিউ ইয়র্কবাসীর। This space in its lasting finished form will stand as a monument to her legacy. This is only the beginning. There is much more to come, and for that and everything else I say মার্কিন জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। 2 দেশের মধ্যে উত্তেজনা যখন নতুন করে তুঙ্গে উঠেছে, তখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। মুশাদ শৈলী জানাচ্ছেন বিস্তারিত।
ইরানের সঙ্গে উত্তেজনা যখন নতুন করে বাড়ছে, ঠিক তখনই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত এই নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে উঠতে অনুমতি না দিতে। যদি ইরানি বাহিনী কোনো মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে, সেক্ষেত্রে নাবিকদের জোরপূর্বক প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা এক পরোক্ষ আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা ভালোভাবে শুরু হয়েছে এবং তা চলবে। ওমানে এই আলোচনায় উভয় পক্ষই তেহরানের দীর্ঘস্থায়ী পারমাণবিক বিরোধ নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটন বলেছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায়। ওমানে ওই আলোচনা শেষ হওয়ার পরপরই একটি নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য আমদানি করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। নুসরাত শৈলী, চ্যানেল আই। 2 সপ্তাহের ব্যবধানে পরপর 3টি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছে ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ পর্তুগালে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত, আহত শতাধিক। দেশজুড়ে 10,000-এর বেশি বাড়ির ছাদ সম্পূর্ণভাবে উড়ে গেছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা ও কৃষি খাত। প্রাথমিক হিসেবে রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4,000 বিলিয়ন ইউরো বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। হাফিজ আল আসাদের রিপোর্ট। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আটলান্টিক সাগর থেকে সৃষ্ট এই 3টি ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 140 থেকে 180 কিলোমিটার পর্যন্ত। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার ফলে উপকূলীয় অঞ্চল ছাড়াও মধ্য ও উত্তর পর্তুগাল ভয়ানকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী লিসবন সংলগ্ন অঞ্চল পর্তু আলগাব প্রদেশে। এখনো হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়, বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ ও সরকারি অফিস। জরুরি সেবা দিতেও খেতে হচ্ছে হিমশিম। পর্তুগালের প্রধানমন্ত্রী এক জরুরি ভাষণে বলেন, এটি সাম্প্রতিক ইতিহাসে আমাদের দেশের অন্যতম ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। Há descargas que têm que ser feitas mesmo quando ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার ইতিমধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিগত 2 সপ্তাহ ধরে প্রাকৃতিক দুর্যোগের যে পরিস্থিতির কারণে পর্তুগালের বসবাস বাংলাদেশ সহ পর্তুগালের জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতি আগে আমরা আর কখনো দেখতে পাই নাই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘন ঘন ও শক্তিশালী ঘূর্ণিঝড় ইউরোপে আগে খুব একটা দেখা যেত না। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি তার অন্যতম কারণ। তবে তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরো বাড়তে পারে। গত 60 বছর আগে পর্তুগালে এইরকম একটি ঘূর্ণিঝড় হয়েছিল, তখন পরিস্থিতি হয়েছিল। কিন্তু বর্তমানে টানা 2 সপ্তাহের ভারী বৃষ্টিপাতে পর্তুগালের অনেক অংশ যেখানে পানিতে নিমজ্জিত হয়, হাজার হাজার মানুষ পানিবন্দী হয় এবং সরকার পর্তুগালকে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত দুর্যোগ ঘোষণা করে। পর্তুগালের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত পুনর্গঠন, ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আরো শক্ত প্রস্তুতি গ্রহণ করা বলে মনে করেছেন অনেকে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী আমদানির কথা বলে চরম সমালোচনার মুখে নিজ দল থেকে বহিষ্কার হয়েছেন সাউথ কোরিয়ার এক শীর্ষস্থানীয় নেতা।
কিম হি সু নামের ওই নেতা এক অনুষ্ঠানে বলেন, দেশটিতে জন্মহারের বিপর্যয় কাটাতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণীদের এনে গ্রামীণ অঞ্চলের যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। কিম হি সুর এমন মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাউথ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সর্বসম্মতভাবে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত সপ্তাহে এক টাউন হল সভায় সাউথ কোরিয়ার দক্ষিণ জিন্দো কাউন্টির প্রধান কিম হি সু জন্মহার বাড়াতে নারী আমদানির প্রস্তাব দেন। সে সময় তিনি বলেন, গ্রামীণ এলাকার জনসংখ্যা বাড়াতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কার মতো দেশ থেকে তরুণীদের নিয়ে আসা জরুরি। কিমের এই বক্তব্যে সাউথ কোরিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও দেখা দেয় নেতিবাচক প্রতিক্রিয়া। সিউলে ভিয়েতনাম দূতাবাস এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি অভিবাসী নারী ও সংখ্যালঘুদের প্রতি অসম্মানজনক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। ব্যাপক জনরোষের মুখে কিম হি সু তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ হিসেবে পরিচিত সাউথ কোরিয়া। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 5 কোটি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে আগামী 60 বছরের মধ্যে দেশটির জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাহরাইনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করেছেন সেখানে সফররত বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। দূতাবাস হল রুমে সভায় সভাপতিত্ব করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত এবং বাহরাইনে অতিরিক্ত দায়িত্বে থাকা ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। আরও ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। মুক্ত আলোচনায় প্রবাসী নেতৃবৃন্দ ভিসা সংক্রান্ত জটিলতা এবং স্থানীয় কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত প্রবাসীদের প্রতিটি দাবি অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার টেকসই সমাধানের আশ্বাস দেন। ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী প্রবাসীদের কল্যাণে এবং যে কোনো প্রয়োজনে দূতাবাস থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দূতাবাসে এমন আন্তরিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। ইতালিতে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় অমর একুশে উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় রাজধানীর রোমে শতাধিক শিশু কিশোর এতে অংশ নেয়। শহীদ মিনারকে রং তুলিতে তুলে ধরেন। প্রবাসের মাটিতে আগামী প্রজন্মের মধ্য দিয়েই ইতালি সহ সারা বিশ্বে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রবাসী সাংবাদিক শিমুল রহমান, মঞ্জুর মালিক, লিটন চৌধুরী, ফাহিমা রিয়াজের সহযোগিতায় বয়সভিত্তিক 2 বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। কানাডায় জন্ম নিয়ন্ত্রণ বড়ি পেতে প্রয়োজনে চিকিৎসকের অনুমোদন। নতুন প্রজন্মের জন্ম নিয়ন্ত্রণ বড়ি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, তবু কানাডার স্বাস্থ্যসেবায় এখনও চিকিৎসকের অনুমোদন ছাড়া পাওয়া যায় না। কানাডায় নারীদের মধ্যে সবচেয়ে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এগুলো শুধুমাত্র প্রেসক্রিপশনের মাধ্যমেই পাওয়া যায়। প্রজনন স্বাস্থ্য অধিকার কর্মীরা বলছেন, প্রেসক্রিপশন বাধ্যতামূলক রাখার ফলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কানাডার স্বাস্থ্য ব্যবস্থার উপর আরেকটি অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে। একদিকে পারিবারিক চিকিৎসকের সংকট, কেবল একটি নিয়মিত ও নিরাপদ ঔষধের জন্য ডাক্তারের অনুমোদন বাধ্যতামূলক রাখা কতটা যৌক্তিক তা নিয়েই প্রশ্ন বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি থাকার কারণেই জন্ম নিয়ন্ত্রণ বড়ি পেতে কানাডার চিকিৎসকদের অনুমোদনের প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভাল্লুক শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার শুরু করেছে। ঋতুভেদে ভাল্লুকের চেহারা বদলে
বিজ্ঞানীদের পক্ষে তাদের আলাদাভাবে চিহ্নিত করার সমস্যা হতো। আলাস্কা প্যাসিফিক ইউনিভার্সিটির গবেষক পোজ সুইন নামের বিশেষ এআই প্রোগ্রাম তৈরি করেছেন, যা ভাল্লুকের মুখের গড়ন, কান এবং চোখের অবস্থান বিশ্লেষণ করে প্রতিটি ভাল্লুককে সঠিকভাবে শনাক্ত করতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণে এই প্রযুক্তি ভূমিকা পালন করবে বলে দাবি করছেন গবেষকরা। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব শেষ করবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সারা দেশে 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে ইসি, নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো উদ্বেগ নেই মন্তব্য। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী রাবারের নৌকা উল্টে 55 জনের মৃত্যু, বেঁচে আছেন 2 জন নাইজেরিয়ার নারী। এবং নিউ ইয়র্ক সিটিতে তীব্র শীতে 18 জনের প্রাণহানির খবর জানালেন মেয়র জোহরান মামদানি, সিটির সামাজিক পরিষেবা বিভাগের কমিশনারের পদত্যাগ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeli.online.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এর সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। প্রবাস সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।